আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটা প্রশ্ন দেখব। গসের সূত্র প্রয়োগ করে সরু তারের জন্য আর দূরত্বে প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং গাউসের সূত্র বলেন বা গসের সূত্র বলেন, যেটাই বলেন, তার একটা খুবই সুন্দর অ্যাপ্লিকেশন হচ্ছে এই আনসারের মধ্যে আমরা পাবো। তো এখানে আসলে কি বলতেছে, এটা বিভিন্নভাবে বলতে পারে, গস বলে কেউ, গাউসও বলে, একই জিনিস। গাউসের সূত্র বা গসের সূত্র প্রয়োগ করে অসীম দৈর্ঘ্যের সরু তারের জন্য আর দূরত্বে প্রাবল্য। অসীম দৈর্ঘ্যের বলতে পারে, নাও বলতে পারে, জিনিস একই। আসলে টুকরোটা অসীম, কখনো অসীম উল্লেখ করে, কখনো করে না, জিনিস সেম। খেয়াল করেন, অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার আমরা বিবেচনা করি। দেখেন, ল্যামডার রৈখিক চার্জ ঘনত্ব বিশিষ্ট একটি, এখানে কি লিখছি সেটা আমি বলে দিচ্ছি মুখে। খেয়াল করেন, এই যে এদিকে, এই যে অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার, মানে এদিকেও কোনো শেষ নাই, ওদিকেও কোনো শেষ নাই। আমরা তার একটা কি টুকরা বিবেচনা করতেছি, কোনো শেষ নাই, ঠিক আছে? তার টুকরা আমরা বিবেচনা করতেছি। এখানে ডট ডট দিছি, এই পাশে ডট ডট দিছি, দিয়ে বোঝাচ্ছি অসীম থেকে আসতেছে এবং অসীমে চলে যাচ্ছে, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের একটা তার, কোনো কুল কিনারা নাই, অনেক লম্বা একটা তার, কিন্তু খুবই চিকন তার। এবং এই তারের উপরে কি আছে আমাদের, এই যে এই তারের উপরে প্লাস চার্জ আছে। কীরকম চার্জ আছে, এটা আরেকটু ছোট করতে হবে, তা না হলে সমস্যা হয়ে যাবে। অসীম দৈর্ঘ্যের একটা তার, এই হচ্ছে আমাদের সেই অসীম দৈর্ঘ্যের তার। দেখা যাচ্ছে? ইয়েস, দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের সেই অসীম দৈর্ঘ্যের তার, যেটা এই যে অসীম থেকে আসতেছে, ঠিক আছে? অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার। এটাকে আমরা চাইলে এই যে এইভাবেও দেখাইতে পারি, একই জিনিস, কিন্তু এটা চিকন। অসীম দৈর্ঘ্যের একটা কি চিকন তার, এই যে এদিকেও আছে, এদিকেও আছে, অসীমে যাচ্ছে। এখন এই তারের জন্য একটু লম্বা করে দিই। এখন কাহিনী হচ্ছে, এই তারের জন্য আমাদের কি বের করতে হবে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের তার। এই তারের কেন্দ্র হতে আর দূরত্বে, কত দূরত্বে, এই যে এরকম কোন একটা দূরত্বে, আর দূরত্বে, এই যে বিন্দু, পি বিন্দু ধরে নাম দিলাম, এই পি বিন্দুতে আমাদের কি বের করতে হবে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য এখানে কি কি দেওয়া আছে দেখেন, ল্যামডার রৈখিক চার্জ ঘনত্ব বিশিষ্ট, তার মানে এখানে যে চার্জ ঘনত্ব, চার্জ ডিস্ট্রিবিউশন, ল্যামডার রৈখিক চার্জ ঘনত্ব, রৈখিক চার্জ ঘনত্ব হচ্ছে ল্যামডা। এই কথার মানে হচ্ছে প্রতি এক সেন্টিমিটারে ল্যামডা পরিমাণ চার্জ আছে, এক সেন্টিমিটারে ল্যামডা পরিমাণ চার্জ আছে। সরি, এক সেন্টিমিটারে না, একক দৈর্ঘ্যে। তো আমরা যদি এসে একক বিবেচনা করি, তাহলে বলবো 1 মিটার দৈর্ঘ্যের ভিতরে চার্জ আছে ল্যামডা পরিমাণ। তাহলে 5 মিটার দৈর্ঘ্যে চার্জ কতটুকু আছে, 5 ল্যামডা। 3 মিটার দৈর্ঘ্যে চার্জ কতটুকু আছে, 3 ল্যামডা, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন কি বললাম, যে প্রতি 1 মিটারে চার্জ আছে সিগমা ল্যামডা পরিমাণ। এটাকে বলতেছে রৈখিক চার্জ ঘনত্ব। 1 মিটার দৈর্ঘ্যের ভিতরে চার্জ আছে ল্যামডা, 5 মিটার দৈর্ঘ্যে চার্জ কত, 5 ল্যামডা, x মিটার দৈর্ঘ্যে চার্জ কত, x ল্যামডা। আসেন, শেষ। আর দূরত্বে প্রাবল্য নির্ণয় করতে হবে। এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের একটি গাউসিয়ান সিলিন্ডার বিবেচনা করতে হবে। এখন গাউসের সূত্র যেহেতু প্রয়োগ করব, তার জন্য একটা গাউসের সূত্রের নিয়ম হইল, একটা কাল্পনিক তল বিবেচনা করতে হবে। কাল্পনিক তলটা আমরা এমনভাবে নিব, যে বিন্দুতে প্রাবল্য বের করব ওই বিন্দুটা যেন ইনক্লুডেড থাকে তলের মধ্যে। খেয়াল করেন, আমরা এই যে এরকম একটা গাউসিয়ান তল বিবেচনা করতেছি। অবশ্যই আঁকা আমার সমান হয় না, এবার দুই দিকে সমান ব্যাসার্ধ নেবেন। এই যে সমান ব্যাসার্ধ নিয়ে এই যে হয়ে গেছে আমাদের একটা গাউসিয়ান সিলিন্ডার। এটাকে আমরা কি বলতেছি, গাউসিয়ান সিলিন্ডার। পাশে দিয়ে লিখে দিবেন গাউসিয়ান সিলিন্ডার। ওকে, গাউসিয়ান সিলিন্ডার। এখন আসেন, গাউসিয়ান সিলিন্ডারের ব্যাসার্ধ আমরা এমনভাবে নিছি যেন আমরা যে বিন্দুতে প্রাবল্য বের করব ওইটার সাথে এটার ব্যাসার্ধ কি হয়, সেম হয়, তাই না? এখন আসেন কাহিনী, গাউসের সূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি গাউসের সূত্র থেকে। আসেন, গাউসের সূত্র থেকে আমরা কি কি জানি। গাউসের সূত্র কি ছিল, গাউসের সূত্র ছিল ই ডট ডিএস বা ডিএ ক্লোজ ইন্টিগ্রাল ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট, অথবা কোনো কোনো বইয়ে এপসাইলন নটটা এখানে লেখা থাকবে, যাই হোক। এখন এই গাউসিয়ান সারফেস থেকে, সরি, এটা হচ্ছে গাউসের সূত্র।
ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র যেটা আমরা বের করব, ডিএস হচ্ছে ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল, গাউসিয়ান তলের ক্ষেত্রফল, গাউসিয়ান তলের ক্ষেত্রফল। আমাদের এই যে আমরা যে লাল কালি যেটা দিছি সেটা হচ্ছে আমাদের গাউসিয়ান তল, এই গাউসিয়ান তলের কি লাগবে, আমাদের ক্ষেত্রফল লাগবে, ঠিক আছে। এখন দেখেন এই যে ডিএস হচ্ছে কি আমাদের এই যে এখানকার গাউসিয়ান যে সারফেস যেটা নিলাম আমরা, এই যে সিলিন্ডার আকৃতির, সেই সিলিন্ডারের ক্ষেত্রফল, কিউ এনক্লোজড মানে হলো আবদ্ধ চার্জ, এই সিলিন্ডারের ভিতরে টোটাল কতটুকু চার্জ আবদ্ধ হয়ে আছে সেটা, এটা হচ্ছে কিউ এনক্লোজড, ঠিক আছে। এই যে এখানে সবগুলোতে মান বসে দিব, ডিএস এর মান বসাবো, কিউ এনক্লোজ বসাবো, এপসাইলন নট বসাবো, তাহলে ই এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া, ওকে। এখন আসেন আগে কিউ এনক্লোজটা বের করি, টোটাল চার্জ। এখন সিলিন্ডারের যে দৈর্ঘ্য দেখেন কতটুকু দৈর্ঘ্য নিয়েছিলাম আমরা, এল দৈর্ঘ্যের সিলিন্ডার, অর্থাৎ এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত সেটার দৈর্ঘ্য হচ্ছে কত, এল। তাহলে দেখেন মোট আবদ্ধ চার্জ, মোট আবদ্ধ চার্জ কিউ এনক্লোজড ইকুয়াল টু কী হবে, আবদ্ধ চার্জ কতটুকু আমি বলছিলাম রৈখিক চার্জ ঘনত্ব ল্যামডা, তার মানে 1 মিটারে আছে ল্যামডা পরিমাণ, তাহলে এল মিটারে আছে কতটুকু, এল ল্যামডা পরিমাণ, তাই না। তাহলে আবদ্ধ চার্জ এল ল্যামডা পরিমাণ, টোটাল আবদ্ধ চার্জ হয়েছে। তাহলে কিউ এনক্লোজ পেয়ে গেলাম আমরা, এই যে এটা। এখন কাহিনী হচ্ছে এই যে এই ইন্টিগ্রেশনটাকে হচ্ছে আমরা ভেঙে ভেঙে লিখবো, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই। ই ডট ডিএস, ডিএস মানে হচ্ছে ক্ষেত্রফল, টোটাল এই যে সিলিন্ডার, এটা কি দিয়ে দেখো, সিলিন্ডারের হচ্ছে টোটাল তল হচ্ছে 4টা, তাই না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোটামুটি সিলিন্ডার শেপের একটা কিছু দেখা যাচ্ছে কি না, আই ডোন্ট নো। হ্যাঁ, এটা দেখেন এই যে এই পাশে একটা তল, এই পাশে একটা তল, মাঝে হইলো আরেকটা তল, তাই টোটাল তল কয়টা হইলো, 3টা, টোটাল তল হইলো 3টা, একটা এই পাশের তল, একটা এই পাশের তল, আর একটা হইলো এই যে মাঝের তল। তাই একটা সিলিন্ডারের টোটাল কয়টা তল আছে, 3টা তল আছে। এই 3টা তল বরাবর হচ্ছে আমার ইন্টিগ্রেশন করতে হবে, 3টা তল বরাবর হচ্ছে আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখেন এই যে তল আছে, এই যে তল, এটাকে নাম দিলাম আমরা S1 তল। এই পাশের যে তল আছে এই তলটাকে নাম দিলাম আমরা S2 তল, আর মাঝের যে তল আছে সেই তলটাকে নাম দিচ্ছি আমরা S3 তল। তাই টোটাল এখানে কি বলতেছে আমাকে, টোটাল ক্ষেত্রফল ডিএস, এই যে ক্লোজ ইন্টিগ্রাল মানে টোটাল আবদ্ধ ক্ষেত্রফল বের করতে হবে। তো টোটাল ক্ষেত্রফলটাকে আমি কয়টা ভাগে ভাগ করে ফেলছি, 3টা ভাগে, S1 S2 S3। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা 3টা পার্টে ভাগ করে ফেলতে পারবো, একটা হচ্ছে S1 এর জন্য, একটা S2 এর জন্য, একটা S3 এর জন্য। তাহলে দেখেন E1 ডট DS1 ইন্টিগ্রেশন করলাম, E1 ডট DS1 প্লাস ইন্টিগ্রেশন অফ E2 ডট DS2 প্লাস ইন্টিগ্রেশন অফ E3 ডট DS3। তাই টোটাল কয় টুকরা হইল, 3 টুকরা হয়ে গেছে না, S1 S2 S3, S1 S2 S3, 3টা তল মিলে এই যে S1 S2 S3, মাঝের অংশ এই যে এই অংশটা, এই যে বাঁকা অংশটা সেটা হচ্ছে S3। টোটাল 3টা অংশকে যদি যোগ করে দিই তাহলে আমি কী পেয়ে যাব, মোট ক্ষেত্রফল পেয়ে যাবো, এই যে মোট ইন্টিগ্রেশন পেয়ে যাব, ইকুয়াল টু ডান পাশে কী ছিল, কিউ বাই এপসাইলন নট, কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট হয়েছে। এখন এই 3টা ইন্টিগ্রেশনের মধ্যে এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এদিকে তাকান, এটাকে আমি বলছিলাম S1, এটা হচ্ছে S2, মাঝের অংশ হচ্ছে কি S3। এখন এই অংশ থেকে ইলেকট্রিক ফিল্ডের তড়িৎ ক্ষেত্র আসতেছে বাইরের দিকে, তড়িৎ ক্ষেত্র কোন দিকে আসতেছে, বাইরের দিকে, এবং এই ক্ষেত্রফলের দিকটাও হচ্ছে বাইরের দিকে। ক্ষেত্রফলের দিক সবসময় ক্ষেত্রফলের সাথে লম্ব বরাবর থাকে, তাহলে এটা যদি ক্ষেত্রফল হয় লম্ব কোণ বরাবর, উপরের দিকে, তাই না। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সিলিন্ডার। ই হচ্ছে কোন দিকে, বাইরের দিকে, ক্ষেত্রফল কোন দিকে, বাইরের দিকে, দুইটা একই ডিরেকশনে না। ই হচ্ছে কোন দিকে, বাইরের দিকে, S1 ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে, বাইরের দিকে, তার মানে দুইটাই কি একই দিকে। দুইটাই যদি একই দিকে হয়, একটু ভালো করে খেয়াল করুন, S1 এর ডিরেকশন হচ্ছে এই যে এদিকে, এবং ই এর ডিরেকশনও কোন দিকে, E1 এর ডিরেকশনও এদিকে, S1 এর ডিরেকশনও কোন দিকে, এদিকে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়েছে, S1 এবং সরি আমি ভুল বলতেছি। আমরা যে তড়িৎ ক্ষেত্র বের করব, আমাদের তড়িৎ ক্ষেত্রটা সবসময় এই যে তার আছে না, তার বরাবর বাইরের দিকে, তড়িৎ ক্ষেত্র সবসময় কোন দিকে, তার বরাবর বাইরের দিকে। তাহলে এটার এই সিলিন্ডারের ভিতরে তো তার আছে,
তার বরাবর এই যে এখানে যদি থাকে তড়িৎ ক্ষেত্র হচ্ছে উপরের দিকে বা নিচের দিকে, উপরে বা নিচে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে খাড়া উপরে অথবা খাড়া নিচে। তাহলে খাড়া উপরের দিকে তড়িৎ ক্ষেত্র, আর ক্ষেত্রফল হচ্ছে কোন দিকে? এদিকে। তার মানে কাহিনী হচ্ছে অনেকটা এরকম, দেখেন তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই বরাবর আর ক্ষেত্রফল হচ্ছে এই বরাবর। তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই যে এই বরাবর E1 বা E2 যেটাই বলেন, আর ক্ষেত্রফল হচ্ছে কোন বরাবর? এই যে এই বরাবর। এখন যেহেতু এটা একটা তারের জন্য তড়িৎ ক্ষেত্র একটাই, ফিক্স একটা তড়িৎ ক্ষেত্র পাবো, এমন না যে এই তলের জন্য একরকম, এই তলের জন্য একরকম, এই তলের জন্য একরকম। যার কারণে আমরা E1 E2 E3 যে দিছি, এই তিনটার আসলে আলাদাভাবে E1 E2 E3 মানে ডিফারেন্ট নাম দেওয়ার দরকার পড়ে না, একটা নাম দিলেই হয়, সেটা হচ্ছে ই। আমরা E1 E2 দেওয়ার দরকার নেই, জাস্ট কি দিলে হবে? ই দিলে হবে। কারণ এই তলের জন্য যা তড়িৎ ক্ষেত্র, মাঝের তলের জন্য সেম তড়িৎ ক্ষেত্র, এইটার জন্য সেম তড়িৎ ক্ষেত্র, শুধু কি চেঞ্জ হয়েছে? ক্ষেত্রফলটা চেঞ্জ হয়েছে, S1 S2 S3। ওকে, তাহলে ই হচ্ছে উপরের দিকে, ক্ষেত্রফল হচ্ছে এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইলো? 90 ডিগ্রি। আবার এখানে আসেন, ই হচ্ছে উপরের দিকে, S2 ক্ষেত্রফল কোন দিকে? বাইরের দিকে। ই হচ্ছে উপরের দিকে, S2 কোন দিকে? বাইরের দিকে। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এই যে ডট গুণ, ডট গুণের মধ্যে কি থাকে? ডট গুণের মধ্যে মাঝখানের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে cos থিটা থাকে না? cos 90 ডিগ্রি পেলে কত হয়? 0 হয়, তাই না? তাহলে S1 এর জন্য এটা হচ্ছে S1 ক্ষেত্রফল, S2 ক্ষেত্রফল, এটা S3 ক্ষেত্রফল। তাহলে দেখেন S1 এর জন্য E ডট ds1 ইকুয়াল টু E ds1 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি পেলে কত? 0। তাহলে এই অংশ হয়ে গেল কত? 0। সিমিলারলি এটা লিখলাম আমরা S1 এর জন্য। আবার S2 এর জন্য কি হয় দেখেন, S2 এর জন্য E ডট ds2 ইকুয়াল টু E ds2 cos 90 ডিগ্রি, তাই না? S2 কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি। ক্ষেত্রফল হচ্ছে বাইরের দিকে, তড়িৎ ক্ষেত্র কোথায়? উপরের দিকে। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হয়ে গেল কত? 0। তাহলে বলেন S1 এবং S2 যে ইন্টিগ্রেশন, এই যে ভিতরের অংশের মান কত পেয়ে গেছি আমরা? 0। তাহলে যে S1 এর জন্য ভিতরের অংশের মান 0, S2 এর জন্য ভিতরের অংশের মান কত হয়ে গেল? 0। তাহলে এটাও 0, এটাও 0, বাকি থাকে শুধু 3 নাম্বারটা। অতএব এটা কি হয়ে যায়? 0। এটা কি হয়ে যায়? 0। তাহলে প্রথম দুইটা টার্মের ভ্যালু হয়ে গেল 0, বাকি থাকে শুধু 3 নাম্বারটা, তাই না? তাহলে এখন আমরা এখানে লিখি, সুতরাং কি থাকে? অতএব শুধু S3 বাকি থাকে, E ডট ds3 ইকুয়াল টু, ডান পাশে থাকে Q এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন আসেন S3 কোথায়? এই যে এটা মাঝের অংশ S3, তাই না? এই যে মাঝের অংশ হচ্ছে S3। এইখানের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, ডিরেকশন উপরের দিকে। মানে এটাকে যদি আমি এভাবে ঘুরাইতে থাকি, প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। এই যে এখানকার ডিরেকশন কোথায়? উপরের দিকে অলওয়েজ। এটাকে আমি যদি ঘুরাই তাহলেও ডিরেকশন সবসময় কোথায় থাকবে? উপরের দিকে থাকবে। এটাকে যেমনি যা ঘুরাই না কেন, ডিরেকশন উপরের দিকে। তড়িৎ ক্ষেত্র উপরের দিকে, এই যে তড়িৎ ক্ষেত্র এরকম চতুর্দিকে বাইরে বের হয়ে যাচ্ছে, উপরে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, প্রত্যেকটা পয়েন্টে। আমি যদি সার্টেন একটা পয়েন্টের কথা চিন্তা করি, এই যে চিন্তা করেন, এই যে পয়েন্ট, এখানে আমি যে দাগ দিলাম, এই যে পয়েন্ট, এই পয়েন্ট, এটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা সার্টেন একটা পয়েন্টের কথা যদি চিন্তা করি, তাহলে তড়িৎ ক্ষেত্র এই যে এরকম বাইর হয়ে উপরের দিকে আসতেছে, এবং ক্ষেত্রফলটাও বাইর হয়ে কোথায়? উপরের দিকে আসতেছে। তার মানে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্রফল একই দিকে আছে। S3 এর ক্ষেত্রে এই যে S3 এর ডিরেকশনও এইদিকে, E এর ডিরেকশনও একই দিকে। তাহলে E যেদিকে, S3 কি একই দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো, বা E ds3 integration E ds3 cos 0 degree equal to Q enclosed divided by epsilon naught, তাই না? cos কত ডিগ্রি হয়ে গেছে? 0 ডিগ্রি। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো, এগুলো পরীক্ষায় লিখতে হবে না, পরীক্ষার খাতায় লিখতে হবে না, আপনার নিজের বোঝার জন্য জরুরি। cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে এই যে এতটুকুর ভ্যালু হয়ে গেল 1। শুধু থাকে কি? EDS, এইটা ইউনিফর্ম, এই যে এই লাইন বরাবর, প্রত্যেকটা লাইন বরাবর আর দূরত্বে E এর ভ্যালু ফিক্সড। এইখানে বলি, এখানে বলি, এখানে বলি, এদিকে নিচের দিকে বলি, আর দূরত্বে E এর ভ্যালু ফিক্সড। তাহলে E কনস্ট্যান্ট চলে আসলো বাইরে, E কনস্ট্যান্ট চলে আসলো বাইরে, বাকি থাকে ds3 ইকুয়াল টু Q enclosed by epsilon naught। এটার মান কিন্তু 1, cos 0 ডিগ্রি মান 1। ইন্টিগ্রেশন অফ ds3, তার মানে এই যে বাঁকা অংশ, এই যে সিলিন্ডার যদি চিন্তা করি, এই যে বাঁকা অংশ, এই যে বাঁকা অংশ,
এই বাঁকা অংশের আমার কি বের করতে হবে? ক্ষেত্রফল। বাঁকা অংশের ক্ষেত্রফল হচ্ছে 2πr/l। বাঁকা অংশের ক্ষেত্রফল এগুলো আমরা ছোটোবেলা থেকে জানি। 2π ব্যাসার্ধ হচ্ছে ছোটো হাতের আর, দৈর্ঘ্য হচ্ছে l, ইন্টিগ্রেশন অফ এই যে এটার ভ্যালু হচ্ছে এই যে এটা কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। ইন্টিগ্রেশন অফ ds3 মানে হচ্ছে ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফলের ভ্যালু 2πr/l। ঠিক আছে, এখন খেয়াল করেন কিউ এনক্লোজড ইকুয়াল টু কত? l ল্যামডা বের করে রাখছিলাম না আমরা, l ল্যামডা বাই এপসাইলন নট। তাহলে এটার পরের লাইনে নিচের লাইনে কি আছে? এখান থেকে ই ইকুয়াল টু কি লিখা যায়? ই ইকুয়াল টু লিখা যায় দেখেন 2πr/l নিচে ভাগ হয়ে যাবে, তাই না? 2πr/l তার সাথে আছে এপসাইলন নট, আর কিউ এনক্লোজডের মান কত? l ল্যামডা। l দুই সাথে কাটা চলে যাবে, তাহলে আমরা ফাইনাল যেটা পেয়ে যাব সেটা হচ্ছে ল্যামডা বাই 2π এপসাইলন নট আর। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এই যে এই বিন্দুতে প্রত্যেকটা পয়েন্টে কতটুকু পরিমাণ তড়িৎ ক্ষেত্র কাজ করে? এই যে এতটুকু পরিমাণ। কোন দিকে? এই যে নিচের দিকে হচ্ছে বাইরের দিকে, আর উপরে এই যে এরকম বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আপনারা চিত্রের মধ্যে মেনশন করবেন না। চিত্রে এরকম একটা জাস্ট তার দিবেন, এটাকে S1 S2 S3 দিবেন, আর এরকম একটা সিলিন্ডার আঁকাই দিবেন, এখানে লিখে দিবেন গাউসিয়ান সিলিন্ডার, কাজ শেষ। আর যদি এটা লিখে দিতে পারেন তাহলে স্যারেরা আরও বেশি খুশি হবে, স্যারেরা ইমপ্রেস হবে, আপনার মার্কস বেশি দিবে। এটাও হচ্ছে সত্য কথা, মানে টিচারকে ইমপ্রেস করতে পারা কিন্তু অনেক বড় বিষয়। ঠিক আছে, সো এগুলো দিলে আপনার টিচার ভাববে যে আপনি বুঝে শুনে ভালো করে পড়ে আনসার করতেছেন, এটা আপনার একটা গুড ইমপ্রেশন তৈরি করবে। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, যেখানে ল্যামডাটা হচ্ছে কি রৈখিক চার্জ ঘনত্ব, আর হচ্ছে কতটুকু দূরত্বে আমরা তড়িৎ ক্ষেত্র বের করতে চাই, আর এপসাইলন নট হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে এই প্রশ্নটা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।